একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে অভিযোগ প্রধান উপদেষ্টার। গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থন। ভোট বানচালের চেষ্টা প্রতিহত করবে জনগণ বললেন সালাউদ্দিন। রাজপথে নামার হুঁশিয়ারি গোলাম পরওয়ারের। আসন্ন নির্বাচনে পলাতক ফ্যাসিস্ট শক্তি মোকাবেলায় বড় চ্যালেঞ্জ বললেন আইজিপি। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এবং শারদীয় দুর্গাপূজায় আজ মহা অষ্টমী। নারীর মাতৃরূপের উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠিত হল কুমারী পূজা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আন্তর্জাতিক কিছু মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সামনের কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কে রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটসের সদস্যদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য ফেব্রুয়ারি নির্বাচন হোক অবাধ ও শান্তিপূর্ণ, যে নির্বাচন বাংলাদেশ আগে কখনো দেখেনি। তিনি বলেন, বছরের পর বছর ভোটার তালিকায় অনেকের নাম থাকলেও তারা ভোট দিতে পারেননি। এবার বিশেষভাবে নারীদের ভোটদানে উৎসাহিত করা হবে এবং তাদের অংশগ্রহণ উদযাপন করতে চাই। ডক্টর ইউনুস সতর্ক করে বলেন, আন্তর্জাতিক কিছু মহল নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। কিছু শক্তি রয়েছে যারা চায় না নির্বাচন অনুষ্ঠিত হোক। বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সোমবার নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে তথ্য জানা যায়, বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন, সংস্কার এবং রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। প্রধান উপদেষ্টা জাতিসংঘের মহাসচিবকে বাংলাদেশের গণতান্ত্রিক এবং মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। এছাড়াও সংস্কার বিষয়ক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অ্যান্তনিও গুতেরেসকে জানান তিনি। এ সময় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থন এবং সংহতি জানান। দেশের মানুষ নির্বাচনমুখী, তাই দেশি বিদেশি যারা এই নির্বাচন বানচাল করার চেষ্টা করবে জনগণ তাদের রাজনীতি প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ জানান, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি। কাউসার আহমেদের রিপোর্ট। ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ এবং দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশের সকল জনগণ এখন নির্বাচনমুখী। বাংলাদেশে এখন নির্বাচনের আমেজ চলছে, আবহাওয়া চলছে। সকল প্রার্থীরা, সম্ভাব্য প্রার্থীরা এবং জনগণ ভোটের জনসংযোগে আছে। এই অবস্থায় কোনো দল যদি বিভ্রান্তি সৃষ্টি করে, নির্বাচনের পথে বাধা সৃষ্টি করে, জনগণ তাদেরকে চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে প্রত্যাখ্যান করার সম্ভাবনা আছে। দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাধা সৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান উল্লেখ করে বিএনপির নেতা বলেন, ধর্মের নামে জাতিকে বিভাজন করার চেষ্টা করছে একটি দল। বাংলাদেশের জনগণ এখন ঐক্যবদ্ধ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক, তাদেরকে তারা প্রতিহত করবে। পেয়ার পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান থাকে মন্তব্য করে তিনি বলেন, দেশের মানুষ পেয়ার পদ্ধতির বিপক্ষে। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায়, তারা সফল হবে না। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দুপুরে মগবাজারে এক সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তিনি অভিযোগ করে বলেন, জনগণের দাবি বাস্তবায়নের পথে হাঁটছে না অন্তর্বর্তী সরকার।
সরকার গণদাবি উপেক্ষা করলে রাজপথে নামতে বাধ্য হবে জামায়াতে ইসলামী। দলটির প্রতীক ইস্যুতে তিনি বলেন, জামায়াতে আমিরের বৈঠকে এক্সপেরিমেন্টালি একটি লোগো প্রদর্শন করা হয়েছে, তবে এটাই চূড়ান্ত নয়। 5 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল। হয়েছে তাই দেশের জনগণ এ দাবির প্রতি ব্যাপক সমর্থন দিয়ে রাজপথে আন্দোলনে সামিল হয়েছে। বর্তমান সরকারের উচিত অবিলম্বে জনগণের 5 দফা মেনে নিয়ে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করা। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্যে রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। এ লক্ষ্যে আজ চলমান আন্দোলনকে আরও জোরদার করার জন্য নিম্নোক্ত কর্মসূচি আমরা ঘোষণা করছি। নির্বাচনের পরিবেশ ব্যাহত করতে, সামাজিক সম্প্রীতি বিনষ্ট করতে অনেক গোষ্ঠী সক্রিয় আছে, তবে এই ব্যাপারে পুলিশ সতর্ক আছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। সকালে ঢাকায় পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি বলেন, নির্বাচনে কাজ করার সক্ষমতা পুলিশের রয়েছে, পরিপূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছে, এজন্য 1.5 লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খাগড়াছড়ির ঘটনায় আইজিপি বলেন, ধর্ষণের ঘটনার খবর পাওয়ার আধা ঘন্টার মধ্যেই মূল অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে। পুলিশের কোনো গাফিলতি না থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবেই পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে গত 1 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে 49টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 15টি মামলাও রুজু হয়েছে এবং 19 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। সার্বিক শান্তি শৃঙ্খলা, এখন ধরেন পূজার মরশুম, পূজা উপলক্ষে, এরপরে সাধারণভাবেও যে আমরা আমাদের সতর্কতা কমিয়ে ফেলবো তাও নয়, কিন্তু যেহেতু আলাদা করে একটা অনুষ্ঠান হচ্ছে সেজন্য আমরা গুরুত্বটা বেশি দিচ্ছি। এইখানে আগে যে বলেছি, দেয়ার মে বি এলিমেন্টস অ্যাক্রস দি বর্ডার, হতে পারে। আমাদেরকে তো সব দিক দিয়েই সর্বাত্মক প্রস্তুতি নিতে হবে এবং আমরা সেটা নিচ্ছিও। শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী এবং কুমারী পূজা আজ। ঢাকের বাদ্য, কাঁসার ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় সামিল হয়েছেন নানা বয়সের ভক্তরা। দেবীর মাতৃরূপ পূজিত হয় কুমারী হিসেবে। কুমারী মেয়েকে নতুন কাপড়ে, ফুলের মালা, চন্দন এবং নানা অলঙ্কারে উপাচারে সাজিয়ে মাতৃরূপে পূজিত হয় এই দিনে। ভক্ত অনুরাগী মায়ের কাছে মন খুলে তুলে ধরেন সব চাওয়া। মোহাম্মদ শাহজাহানের ক্যামেরায় ফারজানা হাসিনের রিপোর্ট। কুমারী পূজায় কুমারী মেয়েকে দেবীর মাতৃরূপ ও নারী শক্তিরই প্রতীক হিসেবে মন্দিরে পূজিত হয়। সঙ্গে ঢাকের বাদ্য, কাঁসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে দেবীর আরাধনায় মগ্ন হয় নানান বয়সী ভক্তরা। অষ্টমী তিথির এ পূজায় দেবীর 9টি শক্তিকে উৎসর্গ করে 9টি পাত্রে বিভিন্ন রঙের পতাকা স্থাপন করা হয়। পূজা শেষে দেবী দুর্গাকে পুষ্পাঞ্জলি প্রদান করা হয়। নিরাপত্তা ব্যবস্থা ভালো, আমাদের নিজস্ব সিকিউরিটি আছে, তারা 3 পালায় ভাগ হয়ে এখানে নিরাপত্তা বিধান করছে। আয়োজনগুলো অত্যন্ত নিয়ম মাফিক, আমাদের পূজার নির্ঘণ্টে লেখা আছে যেভাবে সেভাবেই। ভোর থেকেই মণ্ডপে ঢল নামে ভক্ত দর্শনার্থীদের। দেবীর চরণে অঞ্জলি দিয়ে তারা প্রার্থনা করেন শান্তি, সমৃদ্ধি আর অশুভ শক্তির বিনাশ কামনায়। আমাদের দুজনেরই প্রথম পুজো, আমরা এসেছি মণ্ডপে। আসলে অসুর বলতে এখানে শুধু যে মহিষাসুর সেটা না, মানুষের মনের মধ্যে যে অসুরটা থাকে সেটা যেন বিনাশ হয়। এবারে মায়ের সাজসজ্জাটা একটু অন্যরকমই লাগলো আমার কাছে, আর এবার সবকিছু অনেক সুশৃঙ্খলভাবে হয়েছে। দেবীর কাছে চাওয়া হচ্ছে প্রথমে আমার নিজের পরিবারের মানুষগুলো প্রত্যেকে যেন ভালো থাকে এবং তারপরে দেশের মানুষ কেন যেন ভালো থাকে। দেবীর কাছে চেয়েছি দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাক, সবাই যেন শান্তিতে থাকতে পারে এবং নির্বিঘ্নে পূজা মণ্ডপে পূজা করতে পারে, কখনো যেন ভয় ভীতি সৃষ্টি না হয়। অষ্টমীর পূজা উপলক্ষে মণ্ডপে এসেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্টজনরা। আইন শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকেরা পুরো এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা অর্চনায় অংশ নিতে পারেন। বনানী পূজা মণ্ডপে ভক্ত আর দর্শনার্থীদের উপস্থিতিতে তৈরি হয়েছে এক উৎসব মুখর পরিবেশ। ভক্তদের বিশ্বাস, অঞ্জলি আর প্রার্থনায় মিলবে দেবীর আশীর্বাদ জীবনের সকল ক্ষেত্রে।
বনানী পূজা মণ্ডপ থেকে ফারজানা হাসিন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে ডেঙ্গু পরিস্থিতি। চলতি মাসেই ১৫০০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা শত ছুঁই ছুঁই। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সময় মতো হাসপাতালে ভর্তি হলে মৃতের সম্ভাবনা একেবারেই নেই। তাই এই মৌসুমে জ্বরে অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান চিকিৎসকদের। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর হাসপাতালগুলোর মধ্যে এখন সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ভর্তি হয় ডিএনসিসি হাসপাতালে। কিন্তু এর বাইরেও রাজধানীর অন্যান্য হাসপাতালগুলোতে ক্রমেই বাড়ছে রোগীর সংখ্যা। রোগীর সংখ্যা বাড়ায় সেটি এখন শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে প্রতিনিয়তই ভর্তি হচ্ছে ডেঙ্গু রোগী। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িও ফিরে যাচ্ছেন অনেকেই। মঙ্গলবার থেকে জ্বর ছিল, বুধবারে এই জায়গায় আসার পরে ডেঙ্গু টেস্ট করার পরে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে। তো এরপরে আমাদের ভর্তি করা হয়। ভর্তি 634 নম্বর ওয়ার্ডে ছিলাম, ওইখান থেকে আমাদের এখানে ডেঙ্গু ওয়ার্ডে ট্রান্সফার করে। আলহামদুলিল্লাহ এখানে চিকিৎসা ব্যবস্থা, নার্সদের সেবা যত্ন, ডাক্তারদের রাউন্ডিং সব আলহামদুলিল্লাহ খুবই ভালো পাইছি আমি। এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আজকে আমাদের ছেড়ে দেবে। এখন শুক্রবার দিন আপনার ভর্তি হয়েছি আমি। আমার 3 দিন জ্বর ছিল, ওই একদিন একটু কম, পরের দিন একটু বেশি, আবার পরের দিন অতিরিক্ত জ্বর ছিল। অতিরিক্ত জ্বরের কারণে আমি তারপর একাই হাসপাতাল ভর্তি হয়েছি। আমার লগে কেউই নাই বাবা। এই তারপরে এখন আমি আল্লাহর রহমতে এখন সুস্থ হলাম। আপাতত চাপ একটু কম, রোগীর সংখ্যা আপাতত কম, এরপরে বাড়তে পারে। এখনো রোগীর সুস্থ হওয়ার হারটা বেশি। তবে শঙ্কার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বলছেন রোগীদের চাপ সামলাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছেন তারা। তবে অতিরিক্ত রোগী হলে মৃত্যুর মিছিল আরও লম্বা হবে বলে জানান হাসপাতালটির পরিচালক। রোগীর চাপ বাড়তেছে এবং আমরা সাসপেক্ট করতেছি আর একটা ডিপ্রেশন তো থাকবে, আসলে পরে আরও কিছুদিন হয়তো লাস্টিং করবে। এই জন্য আমরা যে পরিমাণ ছিল পেশেন্ট বাড়তেছে দেখে আমরা ডেডিকেটেড ওয়ার্ড তৈরি করেছি। 30টা মেল এবং 30টা ফিমেল আমরা এটা এস্টাবলিশ করছি। আর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এদিক দিকে আমরা খেয়াল রাখছি। আর ওষুধপত্র যাতে সাফিসিয়েন্ট আমাদের মজুদ থাকে এই ব্যাপারে এটার ব্যবস্থা করছি। চলতি বছরের আগস্ট পর্যন্ত বিশ্বের 175টি দেশের ডেঙ্গু সংক্রমণের তথ্য প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেখানে মৃত্যু হার সর্বোচ্চ দেখানো হয়েছে বাংলাদেশে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরি করার অভিযোগে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। চলতি মাসে দুদক থেকে পাঠানো এক চিঠিতে বলা হয়, জালিয়াতির মাধ্যমে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে ইকোনমিক ক্যাডারে নিয়োগ এবং সরকারি সুবিধা গ্রহণের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে অভিযোগ সংক্রান্ত নথি তলব করেছে দুদক। এর আগে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সরকারের পিতা মোহাম্মদ আব্দুর রৌফ সরকারের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে বিতর্ক ওঠে। দুদকে দায়ের করা এক অভিযোগে বলা হয়েছে, জামুকা থেকে মোহাম্মদ আব্দুর রৌফ সরকারের মুক্তিযোদ্ধা সনদ ভুয়া বলে বাতিল করা হয়েছে। বিএনপির কেউ যদি অপকর্মে জড়িত থাকে তিনি দলের যে কোনো পর্যায়ের হন না কেন দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর হোসেন। সোমবার রাতে সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর থানা বিমানবন্দর বিএনপি এবং দক্ষিণখান থানা বিএনপির আয়োজনে গাউইর কাজীবাড়ি এলাকায় সাধারণ জনগণের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা SM জাহাঙ্গীর হোসেন এই কথা বলেন। বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির ভূঁইয়ার সভাপতিত্বে দক্ষিণখান থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ আলম মিঠু, এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতা এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তারা জনদুর্ভোগ এবং উন্নয়ন ঘাটতির নানা চিত্র তুলে ধরেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানা 1 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 1 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উত্তরা 3 নম্বর সেক্টর কল্যাণ সমিতির সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রা রাজলক্ষ্মী 2 নম্বর রোড অতিক্রম করে উত্তরা সাইদ গ্র্যান্ড পর্যন্ত গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিএনপির 31 দফা জনগণের হাতে লিফলেটের মাধ্যমে তুলে ধরা হয়।
লিফলেট বিতরণ কার্যক্রমে ১ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীরাও অংশগ্রহণ করেন। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন সাভার থানা বিএনপির সভাপতি ও ঢাকা ১৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী হাজী সাইফুদ্দিন সাইফুল। এ সময় তিনি কাউন্দিয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার পৌঁছে দেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হোসেন ডালিম, কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল হাই, কাউন্দিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি কাউসার আহমেদ সহ আরও অনেকে। চট্টগ্রামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় এবং প্রায় ১২০০ মানুষের বস্ত্র বিতরণ করা হয়। দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপির আহ্বায়ক খন্দকার নুরুল ইসলামের উদ্যোগে এই বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসান আলী, যুগ্ম আহ্বায়ক মনসুর আলম এবং মোহাম্মদ আলী, কোতোয়ালী থানা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন পিয়াল সহ আরও অনেকে। বন্যা তালুকদার আছে সিমকির এবারে খেলার খবর। ক্রিকেটার সাকিব আল হাসানকে আর বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার রাতে একটি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন আসিফ মাহমুদ। সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে আসিফের সঙ্গে দুদিন ধরে তার পাল্টাপাল্টি ভার্চুয়াল লড়াই চলছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে চলছে তীব্র বিতর্ক। এর মধ্যেই নিজের এমন সিদ্ধান্তের কথা জানালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেয়া যাবে না, বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেয়া এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন আমার বোর্ডের প্রতি স্পষ্ট নির্দেশনা থাকবে। সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ। তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে অভিযোগ প্রধান উপদেষ্টার। গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের পূর্ণ সমর্থন। ভোট বানচালের চেষ্টা প্রতিহত করবে জনগণ, বললেন সালাউদ্দিন। রাজপথে নামার হুঁশিয়ারি গোলাম পারওয়ারের। আসন্ন নির্বাচনে পলাতক ফ্যাসিস্ট শক্তি মোকাবেলায় বড় চ্যালেঞ্জ, বললেন আইজিপি। কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। এবং শারদীয় দুর্গাপূজায় আজ মহা অষ্টমী। নারীর মাতৃরূপের উপলব্ধি সকলের মধ্যে জাগ্রত করার লক্ষ্যে অনুষ্ঠিত হল কুমারী পূজা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।